এই ক্রিকেটেই বাংলাদেশের ক্রিকেটে অনেক ইতিহাস হয়েছে, যার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয় না যে তুমি কি কাজটা করছিলে নাকি। আমি যতদূর জানি এখনো পর্যন্ত তারা জাহানারের সঙ্গে কথা বলেনি বা যোগাযোগ করেনি, কিছু জানতে চায়নি। আর যিনি অভিযোগ করছেন তার সঙ্গে এখনো যোগাযোগই করা না হয়, তাহলে আসলে কিভাবে হবে। বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছুই হচ্ছে, অনেক কিছু নিয়ে কথা বলার আছে। মুশফিকের ১৭তম টেস্ট আছে, কিন্তু সব আলোচনা ছাপিয়ে যে ব্যাপারটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অনেক কথা হচ্ছে, সেটা নারীদের ক্রিকেট, নারী ক্রিকেটের কিছু ঘটনা, নারী ক্রিকেটারদের জীবনের কিছু ঘটনা। যদি জাহানারার ব্যাপারটা বলা যায় যে তার যে অভিযোগ, তিনি একটা ইন্টারভিউতে যেভাবে কান্নাকাটি করে অভিযোগ করেছেন, সেটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তদন্ত চলছে। এসব নিয়েই মূলত কথা বলবো আমরা। রনি ভাই, এই যে ব্যাপারটা মানে আমরা দেখছি কথা হচ্ছে, এটা আসলে নারী ক্রিকেটে কতটা নেতিবাচকভাবে প্রভাব ফেলছে? সবটুকুই নারী ক্রিকেটে সবটুকুই নেতিবাচক প্রভাব ফেলছে। আমি বলছি না যে তার মানে এগুলো অভিযোগগুলো করা যাবে না বা সামনে আনা যাবে না। ইনফ্যাক্ট এই নেতিবাচক প্রভাব ফেলতে পারে বা নারী ক্রিকেটের নিয়ে মানুষের ভাবনা নেতিবাচক হতে পারে, এইরকম চিন্তাভাবনা থেকেই কিন্তু আগের বোর্ড যারা দায়িত্বে ছিলেন বা সেই সময় যখন জাহানারা অভিযোগগুলো উঠেছিল, তারা কিন্তু এই ব্যাপারগুলো ধামাচাপা দিয়ে আসছে বা বছরের পর বছর ধরে ধামাচাপা দিয়ে আসছে। কিন্তু এগুলো তো আসলে একটা পর্যায়ে এই বিস্ফোরণ হতোই। হ্যাঁ, আজ হোক কাল হোক একটা পর্যায়ে বিস্ফোরণ হতোই। হয়তো জাহানারা করেছে, জাহানারা না করলে অন্য কেউ করতো বা অন্য কোনোভাবে বেরিয়ে আসতো। সো এই বিস্ফোরণ হতোই। যখন আপনি এরকম বিপজ্জনক কিছু চাপা দেবেন, তখন একটা পর্যায়ে গিয়ে আসলে এরকম বিস্ফোরণটা হয়। এখন মানুষের অনেক ধারণা চেঞ্জ হবে বা অনেকে ভাবতে পারে যে হ্যাঁ, তাহলে আমি মেয়েদেরকে ক্রিকেটে বা যে কোনো খেলায় আমি দেব না। তো এই জায়গাটাতেই আসলে ক্রিকেট বোর্ডের দায়িত্ব, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব, প্লাস আমরা যারা সাংবাদিক সমাজ সবারই দায়িত্ব আছে, দর্শক সবারই দায়িত্ব আছে যে এই জায়গাটাকে, এই অভিযোগগুলো যাতে ভবিষ্যতে না ওঠে সেই ব্যাপারটা গভীরে যাওয়া, এবং হলো যে পুরো জায়গাটা মানে এই যে এত বছর ধরে চলে আসছে এই জিনিসগুলো একদম সমূলে উৎপাদন করা। শুনতে খুব কেতাবি শোনায়, কিন্তু বাস্তবতা হলো এটাই। এগুলোই করতে হবে যাতে এরপরে আমি আমার মেয়েকে বাংলাদেশের কোনো খেলায় দিতে দুই একবার ভাববো না যে না ঠিক আছে সমস্যা নেই, আমি জানবো যে নিরাপদ, আতিফ ভাই তার মেয়েকে পাঠাতে পারবে, তুমি তোমার আত্মীয় স্বজন কিংবা যে কাউকে, পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে তুমি যে কোনো খেলায় একদম তুমি বিনা সংকোচে পাঠাতে পারবে। সো সেই একটা সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে। ডেফিনেটলি এখন নেতিবাচকতার একটা ঝড় বইছে, এই জন্য এটা একটা সুযোগও আসলে, যে এই সুযোগেই আসলে এই ব্যাপারগুলো নির্মূল করে ফেলতে হবে। যেভাবে এখন যে প্রক্রিয়ায় কাজ হচ্ছে বা ক্রিকেট বোর্ড যেভাবে সাড়া দিচ্ছে, এইটা কি মানে ঠিকভাবে হচ্ছে বলে মনে করছে না? ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি গঠন করেছে 9 তারিখ, মোস্ট প্রবাবলি 9 নভেম্বর। আজকে হলো 16 নভেম্বর। আমি যতদূর জানি এখনও পর্যন্ত তারা জাহানারের সঙ্গে কথা বলেনি বা যোগাযোগ করেনি, কিছু জানতে চায়নি। সেটা হলো মানে 7টা কার্যদিবস বা 6টা কার্যদিবস মনে হয়ে গেছে। তো তাদেরকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। যদি যিনি অভিযোগ করছেন তার সঙ্গে এখনও যোগাযোগই করা না হয়, তাহলে আসলে কিভাবে হবে। আমি জানি না যে মানে জানতে পেরেছি যে আসলে যোগাযোগ করেনি, যদি করে থাকে ভালো, যত জানি করেনি। সো এমনিতেই তো আসলে এই তদন্ত কমিটি নিয়ে কিছু অবজারভেশন ছিল, ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আছে, সেটা নিয়ে আবার বোর্ড প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় ব্যাখ্যাও দিয়েছেন, যদি ওপেনলি দেননি, বিভিন্ন টক শোতে বা ইয়েতে বলেছেন। কিন্তু যখন একজন ক্রিকেট বোর্ডের পরিচালক থাকবেন, হতে পারেন তিনি নারী, তিনি তার সামনে গিয়ে কিন্তু ক্রিকেটাররা যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার আছে বা ন্যাশনাল টিমের রাডারে আছে বা বাংলাদেশ ক্রিকেটের সিস্টেমে আছে, তারা কিন্তু আসলে ওপেনলি কথা বলতে পারবে না। এটা সিম্পল ব্যাপার, ওপেনলি কথা বলতে পারবে না। অনেক কিছুতেই তার সংকোচ থাকবে, তাদের যেহেতু এর আগেও অনেক কিছু হয়েছে, সেই ব্যাপারগুলো তাদের মনে থাকবে। তাদেরকে এমনিতেও নানান জায়গা থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সো সেই ব্যাপারগুলোও তাদের মধ্যে কাজ করবে। সো একজন যখন ক্রিকেট বোর্ডের পরিচালক থাকেন, তখন আসলে এই তদন্ত কমিটি নিয়ে একটু প্রশ্নের জায়গা থাকে। তদন্ত কমিটিতে আরও স্পেশালিস্ট রাখা দরকার ছিল, যারা নারী অধিকার নিয়ে কাজ করেন, যেগুলো নিয়ে অনেকেই বলেছেন, তামিম ইকবাল বলেছেন, আরও অনেকেই বলেছেন। টিআইবির অবজারভেশনও ছিল খুব ভালো, যে তারা বলেছেন। তো ওই ধরনের একটা পরিপূর্ণ তদন্ত কমিটি হলে ভালো হতো, এবং তার একটু সময় নিয়েই করুক, সময় নিয়ে করলে ভালো হতো। যখন ক্রিকেট বোর্ডের একটা লোক দেখানোর মতো ব্যাপার আমার মনে হয়েছে যে আছে যে 15 দিনের মধ্যে করে ফেলতে হবে, তাৎক্ষণিকভাবে একটি করে দেখানোর মতো একটা ব্যাপার, বাস্তবতায় আসলে কিন্তু 15 দিন এটা করা সম্ভব না।
অনেক কিছু আছে, হ্যাঁ জানার আছে, বোঝার হ্যাঁ, আছে। আপনার অনেক গভীরে যেতে হবে এটা, এবং অনেকের সঙ্গে কথা বলতে হবে। একজন যার বিরুদ্ধে অভিযোগ করেছে সে দেশের বাইরে, যিনি অভিযোগ করেছেন তিনি দেশের বাইরে, আরও যারা সারাউন্ডিংস আছেন বিভিন্ন জায়গায় আছে, তো তাদের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা, এটাই তো একটা দীর্ঘ প্রক্রিয়া। সো অনেক সমস্যার জায়গা ডেফিনেটলি আছে। আতি ভাই, রনি ভাই যেটা বললেন যে এটা সমূলে উৎপাটন করা, এটা তো আরও আগে হওয়া উচিত ছিল। এটা প্রফেশনাল একটা জায়গা, মানে একটা খেলার সর্বোচ্চ জায়গা, সেইখানে যদি এরকম হয় এবং সেটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, মানে এটা তো সরাসরি বিসিবির দায়। মানে এটা নিয়ে অনেক আগের থেকেই কাজ করা উচিত ছিল। আপনি এইখানে এই দায়টা কিভাবে দেখেন, বা এটা তো বড় ধরনের ব্যর্থতা। গতকাল রাতে যমুনাতে রনিবেদ একটু আগে বললেন যে হয়তো বা রনিবের বাচ্চা বা আমার বাচ্চাকে আমরা দিতে সংশয় বোধ করবো। গতকাল রাতে যমুনাতে ফাইমা একটা কথা বলছে, ফাইমা স্পিনার, যে আমি আজকে 12-13 বছর পরে এসে চিন্তা করতেছি আমি ক্রিকেটে এসে ঠিক করছি কিনা, আমার ফ্যামিলি চিন্তা করছে আমার মেয়েকে দিয়ে ঠিক করা হয়েছে কিনা। এর চেয়ে বড় স্টেটমেন্ট তো হইতে পারে না আর কিছু। মানে এই সিচুয়েশনটাকে তো ফাইমা ইন 1 or 2 ওয়ার্ডস হ্যাভ ডিসক্রাইব, যে মেয়েটা বাংলাদেশ ক্রিকেটকে এভাবে রিপ্রেজেন্ট করতেছে, সে আজকে 12-13 বছর পরে এসে চিন্তা করতেছে সে ক্রিকেটে এসে ঠিক করছে কিনা, কিংবা তার ফ্যামিলিও চিন্তা করছে তাকে আরও ক্রিকেট খেলতে দিবে কিনা। যেদিন বাংলাদেশের ক্রিকেটের এই যে খুব অনুষ্ঠান হলো, সেদিন কিন্তু বাংলাদেশের একটা মাঠ থেকে 3 জন মেয়েকে গার্জেন নিয়ে চলে গেছে প্র্যাকটিস। হ্যাঁ, ওই দিন 3 জন মেয়েকে একটা মাঠ থেকে গার্জেন বলছে যে খেলা লাগবে না, চলে আসেন। মানে সেফ মনে করছে না। এটা জাস্ট খালি একটা, এটা তো বড় একটা মেসেজ। মানে এটা জাস্ট খালি একটা মেসেজ যে কী হতে চলছে, একটা নমুনা। মানে আমি তো মানে এক জায়গায় ফাইজলামি করে বলছি, কথাটা বলা উচিত হয় না, যে বাংলাদেশের যারা কন্ট্রাক্টেড ক্রিকেটার আছে আর কি, ফ্রম ইমার্জিং টু এভরিওয়্যার, তাদেরকে আগামী 10 বছরের জন্য অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়া উচিত। বিকজ আর তো কেউ আসবে না ক্রিকেট খেলতে। মানে আমি তো আমার মেয়েকে নিশ্চয়ই আগুনে ফেলা দিব না। মানে আমার মেয়ের সে যেই হোক তাকে মানে কিছু আর তার চাইতে বড় কথা হচ্ছে যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ক্রিকেটটা খেলতে আসতেছে কারা, কোন বেল্টের কোন সমাজ ব্যবস্থার মানুষরা ক্রিকেটটাকে নিতেছে। যারাই ক্রিকেটটা খেলতে আসছে তারা কিন্তু দে আর নট ওই জেনজি অর থিংস লাইক দ্যাট, মানে উই ক্যান গো অ্যারাউন্ড অ্যান্ড তারা একটা খুবই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত টাইপ সমাজ থেকে আসতেছে। তাদের কাছে কিন্তু নিজের মেয়ের মানে রেসপেক্ট ওর মানে তার ওই মেয়ের যে জিনিসটা মানে আমার সোশ্যাল স্ট্যাটাস, অথবা মেয়ের সাধারণত একটা রক্ষণশীল ফ্যামিলি থেকে আসে, ধরেন সাপোজ কিছু হয় নাই, তার মেয়ের ব্যাপারে কোনো আলোচনাও হয় না, একটা ন্যাশনাল প্লেয়ার, তার মেয়ের ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু হু ক্যান অ্যাসিওর যে তার পাড়া প্রতিবেশী তার ওই মেয়ের মাকে বলতেছে না যে তোর মেয়েকে যেখানে পাঠিয়েছে জানিস তো ওখানে কী হয়। এই প্রশ্ন দিজ আর অল সোশ্যাল মানে সোশ্যাল ট্রমা দ্যাট দে আর গোয়িং থ্রু। সো সমূলে উৎপাদন মানে কি একদম মানে কাটমাট করে দিতে পারলে হবে, তবে এটা 15 দিনে হবে বলে আমার মনে হয় না। মানে যে এটা আসলে আনরিয়ালিস্টিক। আবার আমার কাছে রিয়ালিস্টিকও লাগে, কারণ আমাদের যে আগের বিপিএল ইনভেস্টিগেশন কমিটি ছিল সেটাও একটা রিপোর্ট দেওয়ার পর অনেক দিন ধরে ঘুরলেন ফিরলেন 920টার কেতাবি রিপোর্টটা বানানোর জন্য। সো ওই 15 দিনটা এমন হতে পারে আমরা ইনিশিয়াল একটা রিপোর্ট দিলাম, এরপরে এইটাকে বৃহৎ আকারে তৈরি করতে অনন্তকাল লাগাই দিলাম। সো মানে আমার মনে হয় যে জিনিসটাকে নিয়ে মানে কথা বলার আগে মানে জাস্ট এটাকে নিয়ে মানে এই বোর্ডের প্রথম কথা যে জানারা একটা জিনিস রনিভাই প্রথমে যেটা ইয়ে করছে ওটা কিন্তু খুব মানে খুবই ইম্পর্টেন্ট, যে এইটা কিন্তু এই বোর্ডের দায় না, মানে এই জাহানারা ইস্যুটা এই বোর্ডের দায় না, দায়টা কিন্তু নাজমুল হাসান পাপনের বোর্ডের। হ্যাঁ, কিন্তু এই বোর্ডের জন্য এটা একটা খুবই মানে ভালো হয়েছে যে এই বোর্ড ওখান থেকে একটা শিক্ষা নিতে পারে, যদি তারা শিক্ষা নেওয়ার মতো মানে মানসিকতা থাকে যে এই ধরনের জিনিস হতেই দেওয়া যাবে না। ভালো কথা আতিফ ভাই বলছে, এবং যে প্রসঙ্গটা তুমি একটু আগে জিজ্ঞেস করলা যে এই বোর্ডের সামনে কিন্তু এটা একটা সুযোগ, একটা হিউজ চ্যালেঞ্জ, ডেফিনেটলি হিউজ চ্যালেঞ্জ তাদের জন্য। এবং তাদের এখন মনে হবে বুলুল ভাই আসার পর তার ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় তিনি ক্রিকেট তৃণমূলে ছড়িয়ে দেয়, এত প্রোগ্রাম তিনি হাতে নিয়েছেন, এর মধ্যে তার কাছে এটা মনে হয় যে কী একটা ঝামেলায় পড়লাম। হ্যাঁ, মনে হতেই পারে যে কারণ এটা বিরাট একটা ঝামেলা, ক্রিকেট নিয়ে কাজ করব। অলরেডি ক্রিকেট বোর্ডের একটা পরিচালক বলছে এটা ফালতু, আসিফ আকবর বলছেন এটা ফালতু সমস্যা, তো মনে হতে পারে যে উটকো ঝামেলা আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু এটা একটা বিরাট সুযোগ, বিরাট সুযোগ। হ্যাঁ, যেটা পাপন ভাইরা যেখানে ফেল করেছে, যদিও সেই বোর্ডের সিইও এখনও আছে, যিনি ধামাচাপা দেওয়ার অভিযোগ আছে যার বিরুদ্ধে, যাই হোক এই বুলবুল ভাইদের জন্য একটা বিরাট সুযোগ। বুলবুল ভাইরা যদি এটা করে যেতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ডেফিনেটলি হিউজ একটা কাজ হবে। কিন্তু আমার আক্ষেপের জায়গা এখনও পর্যন্ত আক্ষেপের জায়গা সেইটাই যে তারা ব্যাপারটা কি সেভাবে নিচ্ছেন কিনা,
তারা জিনিসটাকে ঝামেলা হিসেবেই নিচ্ছেন বলে আমার মনে হচ্ছে, এবং এই জন্যই হলো এক এক সময় এক এক কথা বলছে, নানান কথা বলে বেড়াচ্ছেন, কিংবা টকশোতে যায় একরকম স্টেটমেন্ট দিচ্ছেন, তারপর আবার একটু পরে দেখছি অফিসিয়াল আরেকটা স্টেটমেন্ট দিচ্ছেন। সো এই ব্যাপারগুলো তারা যদি স্ট্রংভাবে নিতে, না ক্লিয়ার মেসেজটা তুমি দাও যে হ্যাঁ ওই সময় আমরা বোর্ডে ছিলাম না, আমরা এখন আছি, ডেফিনেটলি আমরা সেটা সেইভাবে অ্যাড্রেস করবো এবং প্রপারলি একটা টাইম নিচ্ছি, ঠিক আছে, জানার প্রতি আমাদের সবটুকু রেসপেক্ট আছে, জ্যোতির প্রতিও আছে, কারণ দোষ স্বীকার না করা, অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তো সবাই সেখানে নির্দোষ আসলে। তো তাদের প্রতি সেই রেসপেক্টটুকু আছে, সেগুলো দেখিয়ে তারা প্রপার যে একটা তদন্ত কমিটি যেভাবে হওয়া উচিত, যেটাতে কোনো আসলে প্রভাবের কোনো বিন্দুমাত্র সুযোগ থাকবে না, সেরকম একটা তদন্ত কমিটি তারা গঠন করে দিত, বাস তারপরে তদন্ত কমিটির মতো কাজ করে দিত। তিনি যেটা বলেছেন যে ব্রিজ করার জন্য বা একটা লিঙ্ক করার জন্য একটা বিসিবি ডিরেক্টর এখানে রাখতে হবে, এটা খুব জরুরি আমার মনে হয় না। মানে যাদেরকে তারা তদন্ত কমিটি থাকবে তারা তো বোর্ডের সঙ্গে মিটিং করতেই পারে, এবং যে ব্রিজ করার জন্য যাকে দিয়েছেন তিনি নিজেই তো নতুন বোর্ডে, তিনি মাত্র এসেছেন, তিনি তো আসলে বোর্ডের সঙ্গে তার ব্রিজটা এখনো হয় না, তো তিনি কি করবেন? সো এই ব্যাপারগুলো তো আমি মনে করি যে বুলবুল ভাইদের বোর্ডের এখানে দায় নেই, তাদের সামনে হলো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা তাদের নেওয়া উচিত, এবং সেটা করতে পারলে তারা, আমি মনে করি যে তাদের যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম কিংবা এই অন্যান্য তৃণমূল ক্রিকেট ছড়িয়ে দেয়, সেগুলো তো আসলে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, সেগুলো চলতে থাকুক, কিন্তু তার চেয়ে বড় কাজ হবে তারা যদি নারী ক্রিকেটের এই ব্যাপারগুলো অ্যাড্রেস করতে পারেন, এবং তারা সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে একটা মানে সত্যিকার অর্থে নজির তারা স্থাপন করে যেতে পারবেন। তো সেইভাবেই তারা দেখা উচিত, পজিটিভলি দেখা উচিত। মানে আমি একটু পেছন নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে একটা দলে যখন এরকম কোনো ঘটনা ঘটে বা আরও ঘটনা ঘটে, মানে একের অধিক ঘটনা থাকে, সেটা তো দলে প্রভাব ফেলে, মানে যার সাথে ঘটলো এর বাইরেও অনেকে জানতে পারে। তো এইরকম একটা অবস্থায় মেয়েরা যখন মাঠে নামে, এটা তো মেন্টাল গেম, মাথা পরিষ্কার থাকা খুব জরুরি, এবং এটা যদি হয় যে লম্বা সময় ধরে চলে, মাঠে সেটার প্রভাব পড়ে না পারফরমেন্সে? ডেফিনেটলি পড়বে। ভাগ্য ভালো ইন এ সেন্স যে এই মুহূর্তে বাংলাদেশের মেয়েদের কোনো খেলা নেই, ইন্টারন্যাশনাল ম্যাচ টেস্ট নেই, উমেন্স ন্যাশনাল লিগ চলছে কিন্তু ইন্টারন্যাশনাল খেলা টেলা নেই, থাকলে এটা মানে এই বিতর্ক তখন আরও বাড়তো, অনেক কিছুর জালপালা গজাতো, এবং ডেফিনেটলি তাদের জন্য মাঠে খেলাটা হিউজ চ্যালেঞ্জ হতো। ক্যাপ্টেন জ্যোতির এগেনস্টে অনেক অভিযোগ এসেছে, তার টিমমেটরাই করছেন, মানে শুধু যে জাহানারা তাই না, তার টিমমেটরাও অভিযোগ করছেন, সেটা সত্য মিথ্যা পরের কথা, যখন এত বড় অভিযোগ উঠছে, বাংলাদেশের ক্রিকেট মানে কাঁপিয়ে দিচ্ছে এরকম অভিযোগ, তারপর তো আসলে দলের ভিতর মানে ড্রেসিং রুমে কী অবস্থা সেটা তো বলাই বাহুল্য, এবং ক্রিকেট ভেরি মাচ ইজ এ সাইকোলজিক্যাল গেম। সো এত কিছু নিয়ে ক্রিকেট খেলা খুব টাফ, তো দলটাকে ঠিকঠাক করতে হবে। জ্যোতির এগেনস্টে যে অভিযোগগুলো আছে সেগুলো খুব মানে খুব গভীরে গিয়ে খতিয়ে দেখতে হবে, কারণ তিনি ক্যাপ্টেন, এবং বাংলাদেশ ক্রিকেটে আমরা মনে করতাম যে তিনি বাংলাদেশ ক্রিকেটের উইমেন্স ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর, আমরা তাকে সেভাবেই, মিডিয়াও কিন্তু তাকে সেভাবেই রিপ্রেজেন্ট করে এসছে এদিন, তাকে একটা লিডার হিসেবে, এবং কত ওয়ার্ল্ড কাপে, মাত্র কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ গেল, ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড মিডিয়াও তাকে সেভাবেই দেখেছে, তিনি যেভাবে নেতৃত্ব দেন বা যেভাবে তিনি উপস্থাপন করেন। কিন্তু তার এগেনস্টে যখন এতগুলো অভিযোগ আসছে, এবং সেগুলো মানে অনেক পুরনো অভিযোগ থেকে শুরু করে বর্তমান সময়ের পর্যন্ত আসছে, এটা হিউজ একটা ব্যাপার। সো এমন যদি হয় যে জ্যোতি দোষী হয়, তাহলে ভাই স্ট্রং ব্যবস্থা নিতে হবে, সেটা জ্যোতি হোক আর যেই হোক, আর দোষী প্রমাণ নেওয়া হলে তো ফাইন, কিন্তু আমাকে স্ট্রং মেসেজ দিতে হবে। বাংলাদেশের এমন না যে বাংলাদেশের উইমেন ক্রিকেট একদম অস্ট্রেলিয়া ইন্ডিয়া লেভেলে চলে গেছে, যে হ্যাঁ আমি কি অমুক তমুককে সরিয়ে দিলে বাংলাদেশ একদম ধসে পড়বে, তা না, বাংলাদেশের উইমেন ক্রিকেট এখন তো কেবল পায়ের নিচে ভিত শক্ত করার চেষ্টায় আছে। সো এখনই সুযোগ, যদি সত্যিকার অর্থে কেউ দোষী প্রমাণিত হয়, যত বড় ফিগারই হোক বাংলাদেশের ক্রিকেটে, হ্যাঁ তাকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তুমি দল নতুনভাবে করো। আর যদি তিনি দোষী প্রমাণিত না হন, দোষ যদি না থাকে ফাইন, তাকে ঘিরেই আবার যারা দোষী তাদেরকে বাদ দিয়ে তাকে ঘিরে আবার দল করো। সো এইটা যেটা বলছিলাম বারবার, যেটা একটা সুযোগ, সো এই সুযোগটা নেওয়া উচিত, যেহেতু বাংলাদেশের আপাতত এই মুহূর্তে কোনো খেলা টেলা নেই, বাস এটা এই সুযোগটা কাজে লাগানো উচিত। আমি জানি না এখন তারপরে তারা কতটা কী করছে, তদন্ত কমিটি কী করবে, বিসিবি কী করছে, তারপর হুট করে খেলা চলে আসবে, তখন একটা হ্যাভাজার্ড অবস্থা হয়ে যাবে আর কি। সো সেটার আগেই আসলে ব্যবস্থাটা নেওয়া উচিত। আদি ভাই, একই ধরনের আলোচনা, সেটা হচ্ছে যে জাহানারা অভিযোগ করেছেন, এটা তো এখনও প্রমাণিত না, তদন্ত চলছে, কিন্তু যে অভিযোগটা তার, সেটা যদি হয়ে থাকে, এর আগে পরে জাহানারা মাঠে নেমেছেন, খেলেছেন, ওই অবস্থায় একজন মানুষ, মানে আমি ক্রিকেটার বলবো না, একজন মানুষের স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম করা পসিবল বলে মনে করে, বা সেটা যদি অন্য ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে পড়ে বা জেনে যায়, সেটা মানে পুরো দলকেই মানে অনেক পিছিয়ে দেয় কিনা মানসিকভাবে? না, মনে হয় না ওই রকম অবস্থায় কোনো ক্রিকেটার ক্রিকেট খেলতে পারবেন, মানে যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে। তো প্রশ্ন হচ্ছে, ঘটনাটা প্রমাণটা কিন্তু খুব ডিফিকাল্ট। হ্যাঁ,
মানে ইটস এ হিউজ টাস্ক, দেয়ার ওয়াজ নো মানে ভিডিও এভিডেন্স অর এনি এভিডেন্স দ্যাট ক্যান বি মানে, কারণ এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। আমি কিন্তু জাট করে একটা মানুষ, মানে আমি বলতেছি না মঞ্জু ইজ এ ভেরি পায়াস ম্যান, বলে দিলেই হলো না। হ্যাঁ, কারো ব্যাপারে কোনো কিছুই বলা যাবে না। মানে আবার আবার আমি অনেক জায়গা থেকে শুনছি যে দুই ধরনের আছে, একটা বক্তব্য আমি শুনছি যে উনি খুব স্ট্রিক্ট ছিলেন, উনি খুবই বাজে ব্যবহার করতেন। বাজে ব্যবহার অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর নট দ্য সেম থিং। এই বাজে ব্যবহার করতেন। আমার কাছে বিসিবির যে সবচেয়ে বেশি দায়ের জায়গা লাগছে ওটা থেকে যে জাহানা তার ইয়েতেই কিন্তু বলছিলেন যে ইন্টারভিউতে যে নাদেল স্যার করতেন, ঠিক করতেন, 3-4 দিন পর আবার সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান। তাহলে এই 3-4 দিন এটা কি সিনেমা নাকি? মানে হাফ টাইমের পর আবার আরেকটা সিনেমা শুরু করবো নাকি? প্রথম 3-4 দিনের পরে যদি ব্যাক টু স্কোয়ার ওয়ান হয় তখনই কেন আমরা বন্ধ করলাম না? মানে তখনই বললাম যে মানে ইউ আর গন, মানে ইউ আর নট গুড ইনাফ অর ইউ আর নট মানে মেন্টালি নট ফিট ইনাফ টু বি দ্য ওমেন সাইড। 3-4 দিন ধরে ঠিক করার পরে তারপরে যদি আবার বলা হয় 7 দিন পরে আবার সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান, তাহলে নাদেল সাহেবের তো এটা তো মানে তার এটা মানে রিয়েলি তাকেও ধরা মানে তাকেও বলা উচিত যে আপনি কী কারণে প্রথম 3-4 দিন প্রথম বললেন মঞ্জুকে এই ভাই তুমি এইভাবে করো না, একটু ভালো মতো ব্যবহার করো। মঞ্জু 3 দিন ঠিক থাকলো, 4th ডে থেকে আবার সেই আগের ব্যবহারে গেল, আপনি হয়তো জানলেন, তারপর আবার 3-4 দিন আপনি কার প্রেশারে ছিলেন? আপনাকে কে প্রেশারাইজ করছে? মানে প্রথম মানে কয়েকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, সেটা থেকে বাংলাদেশের নারী ক্রিকেটকে এর আগের বোর্ড কিন্তু কোনো ক্রিকেটই মনে করে নেই। হ্যাঁ, অনেক না মানে ফার্স্ট অফ অল হচ্ছে নারী ক্রিকেটে ছিল কি একটা চেয়ারম্যান, ওটা কোনো কমিটি গঠন করা হয় নাই। ইনফ্যাক্ট গত 14 বছরে কিন্তু কমিটি গঠন করা হয় নাই। তো নারী ক্রিকেট যে একটা সেক্টর হইতে পারে এটা কিন্তু অনলি আমি খালি বলি এশিয়া কাপে জেতার পরে বাংলাদেশের নারী ক্রিকেটকে আসমানে উঠানোর জন্য 1500 ইয়ে করলো পাপন ভাই। মানে বাংলাদেশের নারী ক্রিকেট আমি দেখতেছিলাম যে একদম আসমানে উঠে গেছে। মানে যেই সব প্ল্যানগুলো দিল সেগুলো কিন্তু 2 বছর বা 3 বছর মাথায় আমরা নিজেরাই ভুলে গেলাম, আসমান কি মাটির নিচে চলে গেছে ওই প্ল্যানগুলো। সো নারী ক্রিকেটকে কখনো মূল্যায়ন বাংলাদেশ করে না, এটা কিন্তু মানে ইটস আ রিয়েল ফ্যাক্ট। মানে বিসিবি যতই বলুক আর যে যতই বলুক যে আমরা বিশ্বাস করি ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে, বাট মনে হচ্ছে কিন্তু মূল্যায়ন করে নাই। তা মূল্যায়ন করলে তো একটা কমিটি থাকতো। কী ছিল? একটা নাদেল সাহেব ছিলেন, সাথে কিছু লোকজন ছিলেন, বাট ওই কমিটির কোনো ভাইস চেয়ারম্যান ছিলেন না, ওই কমিটির কোনো মিটিং হতো না, ওই কমিটির কোনো কিছু হতো না, চলতো আর কি। হ্যাঁ, এবং এটা নাদেলের যুগে না, তার আগেও কিন্তু একই জিনিস হতো, ভুলু চলে আসছে, রেদওয়ান, মানে আপনি পিছিয়ে যেতে থাকেন, ওই ওয়ান ম্যান শো নারী ক্রিকেটটা ছিল, ঠিক আছে। সো যখন মঞ্জুকে এই ধরনের করা বলা হলো, মঞ্জুর ব্যাপারে যখন এই ধরনের অ্যালিগেশন আসলো, মানে হোয়াট মেড নাদেল নট টু টেক এনি মানে সিভিয়ার অ্যাকশন এগেনস্ট হিম? তাহলে বড় প্রশ্ন হচ্ছে মঞ্জুর পিছনে কে ছিল? মঞ্জুকে কে ব্যাক করছে এই বোর্ডে? হ্যাঁ হ্যাঁ ভাই, ঝগড়াঝাটি লাগছে একটু মিটমাট করে দিলাম, এটা তো তা না, এটা সিরিয়াস এলিগেশন, তাই না? সো সেটা ডেফিনেটলি তার সেভাবে হ্যান্ডেল করা হয়েছিল। এবং তাদের মঞ্জুকে এই বোর্ডে সবচেয়ে ব্যাক করছে কে? সে তো এই পুরো দোষের ইয়ের একটা পার্ট হবে সে নিজেও। যেই ভদ্রলোক বা যেই ডিরেক্টর মঞ্জুকে ব্যাক করছে, না থাক, মঞ্জু তো ওই ডিরেক্টরের সাথে ভালো সম্পর্ক আছে, থাক, তাকেও এই ইয়েতে আনা উচিত, মানে এই তদন্তের সামনে তাকেও আনা উচিত। আপনি কেন তখন মঞ্জুকে ব্যাক করছেন? এবং এভরিবাডি মানে আমরা নাম বলি আর না বলি সবাই জানে যে কে মঞ্জুকে ব্যাক করছে। আপনার যদি তা না হলে নাদেলের এমন কি ইয়ে হয়ে গেল, নাদেল সাহেবের সে শালা লাগে, সম্বন্ধী লাগে, তাহলে সে এমন করে রাখলো কেন? মানে রাখার পিছনে নিশ্চয়ই কোনো লজিক্যাল গ্রাউন্ড আছে, অথবা তার উপর কোনো চাপ ছিল। নাদেল ওকে কিন্তু বের করা যাবে না, যেটা পাপন ভাই বারবার বিভিন্ন ক্ষেত্রে করছে। ওকে দেখো একটু ওর মানে সামহাউ। সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হু ওয়াজ বিহাইন্ড মঞ্জু। আপনি যেটা বললেন যে আসলে নারী ক্রিকেটকে ক্রিকেটই মনে করা হয়নি, অবশ্যই মনে করা হয়নি। আপনি ক্রিকেটারদের কি মানুষ মনে করা হয়েছে? মানে এই যে লম্বা সময় ধরে মানে অভিযোগ গেছে সেটাকে আমলে নেওয়া হয় নাই, সেটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, আপনি যেটা বলছেন যে কেউ ব্যাক করেছে, তো এটাতে তো বোঝা যায় যে নারী ক্রিকেটারদের মানুষও মনে করা হয়নি। না, এটা আমি বলতে পারবো না, মানুষ তো নিশ্চয়ই মনে করছে, কারণ মানুষ না মনে করে নারী ক্রিকেটের পেমেন্ট এখন ধরেন আজকে নারী ক্রিকেট নিয়ে আমরা অনেক কথা বলছি বিকজ তারা হয়তো তাদের পে স্ট্রাকচার বা এই স্ট্রাকচারগুলো ভালো হচ্ছে, তাদের একটা ইয়ে হচ্ছে, বাট না, মানুষ মনে করছে নিশ্চয়ই, মানুষ না মনে করলে কি আর নারী ক্রিকেটের তাহলে অভিযোগগুলোকে মানে আমি বলছিলাম এটা এই কারণে যে হ্যাঁ প্রতীকী অর্থে যে আমি যখন একটা অভিযোগ করি, হ্যাঁ, তবে নারী ক্রিকেটারকে সাকিব আর জাহানারাকে এক মনে করা হয়নি, না সেটা মনে করা হয়, মানে ফ্রম পে স্ট্রাকচার টু ইমোশনাল স্ট্রাকচার ও সোশ্যাল স্ট্রাকচার। সোশ্যালি তাদেরকে আমি কোনো দিন দেখি নাই এখানে এই যেখানে আমরা বসে আছি এই একাডেমিতে কোনো দিন কোনো প্লেয়ার মানে পুরুষ প্লেয়ার খেলতেছে ওই জায়গায় গিয়ে নারী ক্রিকেট খেলতে পারছে। পুরুষ প্লেয়াররা একাডেমি ছেড়ে বেড়েছে, তারপরে একটা গ্যাপ হয়েছে, তারপরে মেয়ে ক্রিকেটার হচ্ছে। এটা হলো বাংলাদেশের ফ্যাসিলিটির কথা বলি। সো নারী ক্রিকেটের অবস্থাটা এটাই।
মানে মঞ্জু ভাই ধরলাম সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা আমি সাইডে রাখলাম, যেহেতু সাইডে এটাই সবচেয়ে গুরুতর অভিযোগ, বাট আমি জাস্ট তর্কের খাতিরে সাইডে রাখছি। কিন্তু তিনি তো কোচ ছিলেন না, তাই না? তিনি ছিলেন নির্বাচক, ট্যুরগুলোতে ম্যানেজার বা সিরিজগুলোতে ম্যানেজার। তো তিনি খারাপ ব্যবহার কেন করবেন? মানে তিনি স্ট্রিক্ট হওয়ার ব্যাপারটা কি? স্ট্রিক্ট তো হবেন কোচ, ট্রেনার আছে না, তারা তো স্ট্রিক্ট হবেন। তো নির্বাচকের তো আসলে অতটা ইনভলভমেন্ট হওয়ার দরকার নাই তার। তিনি দেখবেন পারফরমেন্স, তিনি দেখবেন হ্যাঁ ঠিক আছে অ্যাটিটিউড, তিনি প্র্যাকটিসে গিয়ে অ্যাটিটিউড দেখতে পারেন, এগুলো দেখতে পারেন। তার স্ট্রিক্ট হচ্ছেন, খারাপ ব্যবহার করছেন, সো বোর্ড এইটাকে, হ্যাঁ আমি ওই কোশ্চেনটাতেই গেছি যে নাদেল ভাই হয়তো পাবন ভাইদেরকে বুঝিয়েছেন যে না ও আসলে একটু স্ট্রিক্ট, এই জন্য মেয়েরা হয়তো এরকম করছে, বা ঠিক আছে ওরে পার পেয়ে দিলাম। কিন্তু একটা নির্বাচকের স্ট্রিক্ট হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি। তো সেটাই মানে ডেফিনেটলি এখানে তার পিছনে কে ছিল, কেন তাকে এরকম ব্যাক করা হয়েছে যে ঠিক আছে একটা নির্বাচক হয়ে তিনি এতটা পাওয়ারফুল কীভাবে হলো? তো নির্বাচক আলটিমেটলি, তাই না? ঠিক আছে আমি বুঝলাম কোচ হইলে না সেই ব্যাপারটা থাকে, তিনি তো ডিরেক্ট ইনভলভমেন্ট এভাবে থাকার কোনো কারণ নেই, তাই না? স্ট্রিক্ট ম্যানেজার হলে স্ট্রিক্ট থাকবেন কোন দিক থেকে? তোমাকে যে টিম রুলস থাকবে 10টার মধ্যে তোমাকে ইয়াতে ফিরতে হবে, ঠিক আছে, তুমি টিম বাসে লেট করলা কেন, এই ব্যাপারগুলো, হ্যাঁ এই ব্যাপারগুলো। কিন্তু ওভারঅল একজনের জীবনে যেভাবে স্ট্রিক্ট হয়ে ছিলেন সেটা তো মানে খুবই আপত্তিকর ব্যাপার এবং খুবই কৌতূহল জায়গা নিয়ে ব্যাপার, যে আসলে ওই জায়গা ওই পাওয়ারটা মানে এটা নাদেল ভাই বলেছেন একটা ইন্টারভিউতে যে হ্যাঁ ও স্ট্রিক্ট ছিলেন। স্ট্রিক্ট তো আপনারা হতে দিলেন কেন? এরকম স্ট্রিক্ট কিংবা যখন বারবার অভিযোগ করছে তাকে, তিনি কি এমন বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচক যে তাকে মানে রাখতেই হবে, এত অভিযোগের পরও তাকে রাখতেই হবে? মানে আমার এই কোশ্চেনগুলো অ্যাড্রেস করা উচিত পাশাপাশি, যাতে ভবিষ্যতে এগুলো না হয়। অ্যাড্রেস করা উচিত আমাদের ইনভেস্টিগেশন কমিটি অ্যাড্রেস করা উচিত, বিকজ এখানে তো আর মঞ্জু তো কোনো অ্যাকাউন্টেবিলিটিও ছিল না। হি ওয়াজ নট অ্যাকাউন্টেবল টু এনিওয়ান। তার মানে উনি অনেক ক্ষমতা ছিল, পাওয়ার পেয়ে গেলে যেরকম হয়ে যায়। হ্যাঁ, এখন অ্যাবসলিউট পাওয়ার তো, হি ওয়াজ জাস্ট অ্যান এমপ্লয়ি। তার মানে কি কোনো একটা গোষ্ঠী তাকে খুব ভালোভাবে ব্যাক করছেন, মানে তার অবস্থানটা ওইভাবে তৈরি করে দেওয়া হয়েছিল। সে পরোয়া করে নাই যে আমি যা ইচ্ছা তাই করবো, আমি পরোয়া করলাম না, কারণ আমার তো কিছু হবে না। আমার যদি এখন মনে হয় আমার অফিসে গিয়ে আমার কিছু মানে আমি এমন পাওয়ারফুল যে আমার অফিসে কিছু হবে না, আই ক্যান মানে ইউ ক্যান ডু এনিথিং। তার ব্যবহারের নমুনা আমি শুনছি, এগুলো আসলে মানে সে তার দাবি যে এটা ক্রিকেটের স্বার্থে সে করছে, তবে মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে যে এটা একমাত্র মানে নার্সারি স্কুল KG 1 KG 2 KG মানে 1 2 3 বাচ্চাদেরকে আমরা যেভাবে শাসন করি এটা ওরকম শাসনের মধ্যে দিয়ে গেছে, ন্যাশনাল ক্রিকেটারদের তো আপনার এগুলো করার কথা না। সো ওইটা আপনি যখন একটা হিট অফ দ্য মোমেন্টে আপনার একটা দুটো ঘটনা ঘটতে পারে, ঘটতেই পারে। হ্যাঁ, সেবাগের কলার তো চেপে ধরেছিলেন, ঠিক আছে, এরকম দুই একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু যে আদিবে যেটা বললেন যে ক্রমাগত নার্সারির বাচ্চাদের মতো ন্যাশনাল প্লেয়ারদের ট্রিট করা, এটা তার হতেই পারে না। সেটাই। আচ্ছা, আমরা তো অতীতে যা দেখেছি যে অভিযোগ এসছে সেটা আমলে নেওয়া হয় নাই, সেটা নিয়ে আসলে বিশেষ কোনো রেজাল্ট আসে নাই। তো এই ধারায় এইবার ভালো কোনো মানে ফল দেখতে পান কিনা, যে এবার অন্তত অতীতের মতো কিছু হবে না, এটা এইবার থামবে, মানে এই আশা করা যায় কি? আমরা তো কৃষি প্রধান দেশ, ধান উঠবে আশা করতেই পারি। আবার ঝড় টর বজ্রপাত, মোস্ট অফ দ্য টাইম বজ্রপাতই হয়ে যায়, ধানটা শেষ পর্যন্ত আমাদের ইয়েতেও আসে না। মানে ক্রিকেটের কথা বলবো, বুঝতে পারছি। মানে আশা এই শব্দটা আমি যত শুনলাম জীবনে, এতবার ভাতও খাই নাই আমি। রনি ভাই, না দেখো ব্যাপারটা হলো যে আপনি রনি ভাই প্রশ্ন করি, মানে আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি হিস্ট্রি একটু দেখেন, মানে আমাদের যদি হিস্ট্রিটাকে হিস্টোরিক্যালি বাংলাদেশ ক্রিকেটটাকে দেখেন, আপনি এমন কোনো কিছু দেখছেন যেটা ডেফিনেট হয়েছে, মানে যেটা ডেফিনেট কোনো হ্যাঁ আপনার কী হয়েছে, একমাত্র জিনিস যেটা হয়েছে সেটা হলো আশরাফুলের ব্যান্ড। সেটার পরে আর এমন কোনো তদন্ত কমিটি এমন কোনো কিছু কি করতে পারছে যেটা আর কি ওই আশরাফুলের ব্যান্ডটা ছিল ওয়াজ আ ল্যান্ডমার্ক ইয়ে, অনেক আমার মানে বিসিবির উচিত আইসিসিকে এখানে ইনভলভ করা। বিসিবি কেন নিজে কেন, বিসিবির আইসিসিতেও তদন্ত, আইসিসির ওইখানে সময় কারা ছিল? কারণ এখানে একটা প্রশ্ন বলি, এখানে একটা কথা বলা হচ্ছে না যে একটা ফিক্সিংয়ের কাণ্ড আছে, ধামাচাপা দেওয়ার কথা আছে। হ্যাঁ, এখানে কিন্তু মঞ্জু বলতেছে আমি ওটা ইয়ে করছি, আই হ্যাভ গিভেন ইট। মানে আমরা লোক ওদের আকসু মেম্বার নাম ছিল লো, তাকে উই হ্যাভ ইনফর্মড। হোয়াট আই ডিড নট ডু ওয়াজ দ্যাট আমি ড্রেসিং রুমে বলি নাই, ড্রেসিং রুমে বলি নাই বিকজ প্যানিক করে যাবে।
টিম হোটেলে যাওয়ার পরে আমি বলছি, এটা আমি একদম অন রেকর্ড মঞ্জুরাকে বলছি, ঠিক আছে, যে আইসির লোককে, তাহলে এখানে ধামাচাপা দেওয়ার কিছু ছিল না। সো এভরিথিং নিড টু বি অ্যাড্রেস। মঞ্জু যে লো বলে যে আকসু মেম্বারের সাথে কথা নামটা নিচ্ছে, এখন আমি তো জানি না যে ইনভেস্টিগেশন কমিটি আকসু মেম্বারের নামটা জানে নাকি মঞ্জু থেকে। আপনি বললেন যে জাহানার সাথে কথা বলে নাই, আমার তো মনে হয় জাহানারা যদি অ্যাকুজিশন মানে বাদীর সাথে বিবাদী মানে বাদীর সাথে তো আগে কথা বলতে হবে, তারপর না বিবাদীর সাথে কথা বলবে। তা বাদীর সাথেই কথা হয় না, বিবাদীর সাথে কথা বলা অসম্ভব। মানে এটা সিম্পল লজিক। আগে তো আপনার ইয়েগুলো জানতে হবে আমাদের, মানে আপনার অভিযোগগুলো জানতে হবে, তারপর না যে অভিযুক্ত তার সাথে কথা বলতে হবে। তাদের সে মন্ত্রীর সাথে কথা বলে নাই। রনি ভাই, যেটা বলছিলাম যে এইবার আশা করা যায় কিনা যে এবার ভালো মানে পদক্ষেপ নেওয়া হবে, এটা সমূলে উৎপাটন হবে। কারণ আপনি একটু আগে যেটা উল্লেখ করেছেন যে জাহানারার সাথে, আপনি যেটা শুনেছেন যে জাহানারার সাথেই এখন পর্যন্ত যোগাযোগ করা হয় নাই, ব্যাপারটা নিয়ে কথা বলা হয়নি। তো মানে একটা চলমান প্রক্রিয়াতে একটা এরকম একটা সেন্সিটিভ ইস্যু, সেখানে যদি ভিকটিমের সাথে কথা না বলা হয়, সেই প্রক্রিয়াটা আসলে মানে কতটা মানে স্বচ্ছভাবে এগোবে এবং ভালো একটা রেজাল্ট আসবে? না, যেটা বললাম, সুযোগ তো ডেফিনেটলি এটাই সুযোগ, এখানেই করা উচিত, কিন্তু কতটা করতে পারবে সেটা নিয়ে প্রচণ্ড সংশয় আছে। শুধু জাহানারার ব্যাপারটা নেই, এখানে আমাদের আরও একটু করা উচিত যে জাহানারার অভিযোগের জাহানারা তো অভিযোগটা আছে দুই ধরনের অভিযোগ। একটা হলো তার সেক্সুয়াল হ্যারাসমেন্টের, আরেকটা হলো অন্যান্য দলে যেভাবে তিনি জ্যোতির এগেনস্টে যেগুলো করেছে অভিযোগ, কিংবা দলে যেভাবে তিনি বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার হয়েছে সেগুলো অভিযোগ আছে। তো এগুলো তো আছেই, এর বাইরেও কিন্তু গত কিছুদিন আরও অনেক অভিযোগ এসেছে। এর মধ্যে অভিযোগ এসেছে ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধেও এসেছে, এবং সিরিয়াস এলিগেশন এসেছে, যেটা এনএসসিতে চিঠি গিয়েছে যে বয়সভিত্তিক ক্রিকেটে তিনি আসলে বয়স চুরি করেছেন, বয়স চুরি করায় হেল্প করেছেন, বা সেই পরিকল্পনাটা করেছে, এবং দল নির্বাচনের ক্ষেত্রেও সেখানেও তার এগেনস্টেও আসলে ওই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এক্সপ্লয়েট করার অভিযোগ এসেছে। এটা ভয়ঙ্কর অভিযোগ এগুলো। সো তিনি তো বহাল তবিয়তের দায়িত্বে আছেন। এখন ডেফিনেটলি আবারও বলছি যে কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি দোষী নন, কিন্তু যখন একজন প্রভাবশালী ডিরেক্টর দায়িত্বে থাকবেন, তখন কিন্তু যে কোনোভাবেই সেটার ওই তদন্ত প্রভাবিত হওয়ার সুযোগ থাকবে। ভিকটিমরা কথা বলতে পারবে না, মুখ খুলতে পারবে না সামনে এসে। যারা তদন্ত কমিটিতে আছেন তাদেরও কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এগুলো কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে, যে হ্যাঁ এই ফাহিম ভাইয়ের এগেনস্টে এই অভিযোগগুলো আসছে। তাদের তো একটু হলেও ভাবতে হবে। ভাবলাম যে তারা মানে তার পরবর্তীতে গিয়ে ভালো ডিসিশন দিল, কিন্তু তাকে তো ভাবতে হবে। তো যদি এখানে তারা দায়িত্বে থেকে যান, তো এই পরোক্ষ প্রত্যক্ষ প্রভাবের সংখ্যা থাকেই। সো এই কারণেই আসলে মানে আলটিমেটলি এটা হবে কি না, সেই আশার জায়গাটা খুব শক্ত আর কি। মানে আলটিমেটলি এটা পারবে কিনা জানি না। আশা করবো যে সামনের দিনগুলোতে আরও পদক্ষেপ নেওয়া হবে, এবং শুধু ক্রিকেট না, কিন্তু এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কালকেও ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলা যেগুলো আছে তাদের একটা মানববন্ধন ছিল, সেখান থেকেও বেশ শক্ত কিছু দাবি উঠেছে। ওই যে ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ কেন একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করলো না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অনেকেই তুলছে। তো এই জিনিসগুলো করা উচিত, এবং এইটা যেন কয়েকদিন পর চাপা না পড়ে যায়। হলো ঠিক আছে, জাহানারার ব্যাপারটা নিয়ে হইচই হলো, জ্যোতির এগেনস্টে হইচই হলো, ধরলাম যে জ্যোতিকে হয়তো ক্যাপ্টেন্সিকে সরিয়ে দেওয়া হলো, ধরলাম। তারপরে কি, আমার তো যেতে হবে গভীরে ভেতরে, যাতে এই ব্যাপারগুলো আর কখনো অ্যারাইজ না করে। এখন তো নাই থাকে, কখনো যাতে অ্যারাইজ না করে, কিংবা এমন দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে কোনো সিলেক্টর, ভবিষ্যতে কোনো কোচ, ভবিষ্যতে কোনো টিম সংশ্লিষ্ট কেউ, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কেউ, শুধু নারী ক্রিকেটে না, কোনো ধরনের ক্রিকেটে এই ধরনের কাজ আর করতে না পারে। তো সেই ধরনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে কিন্তু ক্রিকেট বোর্ডে কিন্তু কোনো হ্যারাসমেন্ট পলিসি নাই। মানে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট এইটা, হ্যাঁ, সেফগার্ডিং নীতিমালাও নাই। মানে এই জিনিসটা যে একটা, মানে ধরেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি বলি, যে ধরেন একটা কোচকে বলা হলো যে এখানে ব্যাট টাচ করতেছে, কথাবার্তাও আসছে, ধরেন কোচকে বলা হলো যে আপনি একটা কি কথা বলা হয়েছে, মঞ্জুকে হাগিংয়ের ব্যাপার করা বলা হয়েছে। অ্যান্ড সেফগার্ডিং নীতিমালা যদি তাকে পড়ানো হতো, এবং এই যেমন অন্যান্য বিভিন্ন ধরনের ক্লাস হয়, ওই কোচদেরকে ওই ক্লাস দিয়ে নিয়ে যেত যে আপনারা এগুলো করে না, কারণ এগুলো করলে কিন্তু যে কোনো নারী ক্রিকেটার যদি অভিযোগ করে দেন আপনি অভিযুক্ত। সো দ্যাট ডিস্টেন্স, যেহেতু আমাদের দেশে এইরকম, আমরা এইরকম কালচার, ওই দ্যাট ডিস্টেন্স, এটাও কিন্তু বিসিবির নজর দেওয়া উচিত। মানে এইটাও তো একটা নীতিমালা, যেটা আতিফ ভাই বলে একটা, হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট নির্দেশনা থাকা উচিত। হ্যাঁ, এখন ওই যে একটা এনএসসি একটা অভিযোগ কমিটি গঠন করতে বলছে সবগুলো ফেডারেশনে। অভিযোগ কমিটি ডিফারেন্ট থিং, যে অভিযোগের একটা কমিটি থাকবে, সেটাও আবার 2009 সালের আদেশ, এতদিনে এসে কার্যকর হচ্ছে আর কি। ঠিক আছে, অভিযোগ কমিটি একটা ডিফারেন্ট জিনিস, যে অভিযোগ কেউ যদি মানে এরকম সমস্যার মুখোমুখি হয় বা আক্রান্ত হন বা তার কিছু ফিল করেন, তিনি অভিযোগ করবেন।
কিন্তু একটা নীতিমালা তো থাকতে হবে। আতিফ ভাই যেটা বললেন যে আসলে আমি কত দূর যেতে পারবো, আমার লাইনটা কি, হ্যাঁ আমার লাইনটা কি, কারণ এটা খুব ট্রিকি ব্যাপার, খুব স্পর্শকাতর ব্যাপার এই ব্যাপারগুলো, এবং আমাদের কালচারের ব্যাপারও আছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইভেন ইন্ডিয়ার সাথেও আমাদের কালচারের ডিফারেন্ট আছে এইসব জায়গায়, তাদের আপব্রিঙ্গিং, তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে। সো এই ব্যাপারগুলোর সঙ্গে মাথায় রেখে, সামঞ্জস্য রেখে একটা নীতিমালা আমাদেরকে করতে হবে। এটা কিন্তু মানে করার কথা, আইসিসিরও কিন্তু একটা বাধ্যবাধকতা আছে এটা করার কথা। সো এটা করা হয়নি। এখন এইবার যদি এটা না হয় তাহলে আর কবে, মানে এত কিছু করার পর যদি না হয়, সো সেটাও করা উচিত। এবং সেটা আমি আশা করবো যে সেটা ক্রিকেট বোর্ড নিজেরা করবে না, মানে সেখানে অ্যাটলিস্ট যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে, নারী অধিকার নিয়ে কাজ করে বা এই স্পর্শকাতর ব্যাপারগুলো নিয়ে কাজ করে, সেই ধরনের বিশেষজ্ঞদের রাখা হবে, তাদের পরামর্শ নিয়ে এই একটা নীতিমালা চূড়ান্ত করা হবে যত দ্রুত সম্ভব। সেটা সম্ভব হলো পরবর্তী সিরিজের আগেই, যখন আবার বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে, মেয়েরা আবার একসঙ্গে হবে, তার আগেই একটা নীতিমালা করা উচিত। একটা যোগ বিষয় যে সেফগার্ডের নীতিমালা যেমন হলো, বাংলাদেশ ক্রিকেট এখন সামনের দিনগুলোতে মানে কোচ কারা আসবে এটা কিন্তু একটা দেখার বিষয়। বিকজ যাদের বিরুদ্ধে, কোচদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতেছে, অ্যান্ড তাদেরও কিন্তু একটা সোশ্যাল লাইফ আছে, মানে ওইটাও কিন্তু এখন দেখার বিষয় যে সামনে বাংলাদেশের কোচিংটা কারা কারা করাবে। সো এই নীতিমালাটা এই জন্য প্রয়োজন যে ওই কোচটা, কারণ এখন ধরেন যে কোনো একটা কোচের নামে একটা কিছু বলে দিলেন, তাহলে আমরা কিন্তু মানে ওই যে রনি ভাই বারবার বলছিলেন যে অভিযুক্ত হওয়ার আগে কিন্তু কাউকে মানে ইয়ে বলা যাবে না। এটার একটা রেজাল্ট আসা জরুরি, কারণ আমি অভিযোগ করে দিলাম, হ্যাঁ ওটা তো অবশ্যই না, কিন্তু কোচিংয়ের ব্যাপারে আমার মনে হয় যে এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে। বিকজ লট অফ কোচেস বিল, মানে তারা কিন্তু আর খুব বেশি ইনক্লাইন না মহিলা দলের সাথে কাজ করার জন্য। মানে যাদের ব্যাপারে একদমই নামটাম নাই, তারা বলতেছে ভাই বাণিজ্য নিয়ে বাইচে গেছি, এখন ভাই বেড়ে যায় একটু তাড়াতাড়ি। সো এই সব জিনিসটাই মানে বড়োভাবে দেখা উচিত যে সেফগার্ডিং নীতিমালাটা মানে সবার যারা এবং সবচেয়ে বড় জিনিস সেফগার্ডিং নীতিমালাটা কিন্তু অস্ট্রেলিয়া সেফগার্ডিং নীতিমালার সাথে মিলবে না, মেলানো উচিত। মানে আমাদের সোশ্যাল কালচারটাকে মাথায় রেখে ওই সেফগার্ডিং নীতিমালাটা করা উচিত, এবং ইমিডিয়েটলি করে ওটাকে ইমপ্লিমেন্টেশন, কারণ এটা করলে তো হবে না, এটাকে তো বোর্ড মিটিংয়ে গিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। মানে এটা এমন না যে 2-5টা ডট ইয়ে দিয়ে দেন যে এই 5টা হলো নীতিমালা, এটা ইয়ে অ্যাপ্রুভালের ব্যাপার আছে, বিভিন্ন লোকের সাথে কথা বলার ব্যাপার আছে। সো এই সব কিছু মিলে এই জিনিসটা আগে করলে তাহলে এমন হয় যে ভবিষ্যতে জিনিসটা আর কি আরেকটু মানে ওয়ান স্টেপ টুয়ার্ডস, মানে এই যে মানে আপনার যে উৎপাদন করতে হবে, এটার ফার্স্ট স্টেপ হয়ে একটা সেফগার্ডিং নীতিমালা করে দেওয়া। আর দ্বিতীয় কথা থেকে যে এই প্লেয়ার, যাদের যে সকল প্লেয়ারদের নামে অভিযোগ আসতেছে, ধরেন জাহানারা অভিযোগ করছে জ্যোতির নামে, রুমানা অভিযোগ করছে জ্যোতির নামে, এই দুজনই করছে, আরও ধরেন আরেকটা হ্যাপিও অভিযোগ করছে জ্যোতির নামে। এদেরকে না মানে এই ইয়েটা মানে আনলাইক দ্য পাস্ট প্রিভিয়াস, আমি যদি বিপিএল একটা কথা বলি, বিপিএলে কিন্তু কী হয়েছে, আমরা সবার সাথে সাথে কথা বলছি, ওই প্লেয়ার অভিযুক্ত তার সাথে আলাদা কথা বলছি, ওই প্লেয়ার অভিযুক্ত তার সাথে আলাদা কথা বলছি, মানে তাদের ব্যাপারে ইয়েছে। দিস ইজ নট দিস ইজ নট ফিক্সিং। এটা কিন্তু অ্যাক্রস দ্য টেবিল বলা উচিত, মানে সামনাসামনি বসায় বলা উচিত। হ্যাপি বলতেছে জাহানা জ্যোতি আমাকে মারছে, জ্যোতি বলতেছে আমি ওই ম্যাচ ওই টিমেই ছিলাম না। তাদের মুখোমুখি দাঁড় করায় এই তদন্ত কমিটি মানে কথা বলা উচিত। তদন্ত কমিটি জ্যোতিকে জিজ্ঞেস করবে না উচিত না, আলাদা করে ডাক দিয়ে যে তুমি কি মারছিলা, আবার হ্যাপিকে জিজ্ঞেস করা তুমি কি মার খেয়েছিলা, এগুলো বাদ দিয়ে সামনাসামনি বসায় কীভাবে কে মারছে কি ওইটা দেন দ্যাট বিকামস মোর মানে প্র্যাকটিক্যাল। হ্যাঁ সেটা হতেই পারে, কিন্তু এটা তো আসলে দিন শেষে তদন্ত কমিটির সিদ্ধান্ত যে আসলে তারা কি করবে না করবে, কোন প্রক্রিয়া। আমি বললাম একটা মানে ওয়ে আউট বললাম। এখন তদন্ত কমিটি তো আসলে আমাদের থেকে অনেক বিজ্ঞ, তারা তো মানে এই তদন্তের ব্যাপারে তারা আমাদের থেকে অনেক বিজ্ঞ। এখন সেই বিজ্ঞতাটা মানে তারা মানে প্রমাণ দিতে পারেন কিনা এটা হচ্ছে বড় ব্যাপার। কারণ এমন কোনো মানে আমি চাই না যে এই তদন্ত কমিটির রিপোর্টে পরে এমন কেউ বলুক যে ভাই আমার সাথে হয়েছিল, আমাকে তো জিজ্ঞেসই করে নাই। আমাদের কিন্তু অনেক ভাই এরকম ইতিহাস আছে এই ক্রিকেটেই, বাংলাদেশের ক্রিকেটে অনেক ইতিহাস হয়েছে যার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে, তাকে জিজ্ঞেসই করা হয় না যে তুমি কি কাজটা করছিলে নাকি। তাহলে সেখানে ওই জিনিসটা ওইটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এরপরও আমরা আশা করি যে পেছন থেকে শিক্ষা নিয়ে এবার আমরা ভালো ফল পাবো। কি ফল? ফল পাবো মানে হচ্ছে যে মানে আগে যেটা পাইনি, মানে তদন্ত ফল। আচ্ছা, দৃষ্টান্তমূলক কিছু হবে যেখান থেকে ভবিষ্যতে কেউ এরকম করার সাহস দেখাবে না। এরপর আমরা এই আশাটা করতে চাই। অবশ্যই করছি। রনি ভাই নিশ্চয়ই এই আশাটা করেন। হ্যাঁ, আশা তো সবাই করি।